সবাইকে পয়লা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ 24 সকাল 10টার সংবাদে। প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি আসান হাবিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঋতুরাজ বসন্তকে বরণে রাজধানীতে প্রাণের উৎসবে মেতেছে নানা শ্রেণী পেশার মানুষ। তবে করোনার কারণে এবার সীমিত আকারে সকাল 7:30 থেকে 10টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে চলছে বসন্ত উৎসব। আয়োজকরা জানান, প্রতি বছর ব্যাপক আকারে নানা আয়োজন থাকে, তবে করোনা সংক্রমণের কারণে ঢাকার উত্তরা, বাহাদুর শাহ পার্ক, রবীন্দ্র সরোবর সহ বিভিন্ন স্থানে অনুষ্ঠান হচ্ছে না। আয়োজন সীমিত থাকলেও নেই উচ্ছ্বাসের ঘাটতি। এখানে এসে আমাকে খুবই ভালো লাগছে। ছোটবেলা থেকে মা বাবার সাথে প্রতি বছর এরকম বসন্ত উৎসবে আসি। এবার আমি আমার মাকে নিয়ে সঙ্গে করে এসেছি। দুটি দিনে একসাথে হওয়াতে আমরা একই সাথে দুটা দিবসকে পালন করার জন্য আমি আমার মেয়ে এবং ফ্যামিলির সহ এসেছি। অনেক ভালো লাগতেছে। এই যে ভালোবাসা বসন্ত একসাথে মিশে একাকার হয়ে যায়। ভালোবাসা আসলে আস্থা বন্ধুত্ব যেমন প্রয়োজন, তেমনি এই যে নতুন পরিবেশ সজীব প্রকৃতি, এটিতে কিন্তু ভালোবাসা আরো দৃঢ় করে। কোনো পরিস্থিতি আমাদেরকে দমিয়ে রাখতে পারে না। যেভাবেই হোক আমাদের প্রাণের যে শক্তি, সেই শক্তি দিয়ে আমরা এগিয়ে আসি। ফাগুনের হাওয়া বইছে দক্ষিণা দুয়ারে, গাছে গাছে ফুলের মেলা। ঋতুরাজকে বরণে প্রকৃতিতে সাজ সাজ রব। নতুন প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তা দেয় বসন্ত, দেয় ঝলমলে দিনের আশ্বাস। প্রকৃতির সেই রঙে তাই মনকে রাঙাতে চায় মানুষও। শেখ জালালের ছবিতে অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। বর্ণে গন্ধে ছন্দে বসন্তের আমেজ। মৌমাছির গুঞ্জন আর কোকিলের কুহুতানে নাচে মন, সাজে জীবন। হৃদয়ে লাগে ফাগুনের ছোঁয়া। এ যেন প্রকৃতির সাথে মানব মনের ঐকতান। গাছে টুটা পাখি ডালিম দেশে, ফাল্গুনে অনেক ফুল ফুটে, সবকিছু অনেক উজ্জ্বল হয়, তাতে আমার ভালো লাগে। শুভ বসন্ত। উদাসী শীতের পাতা ঝরার দিন শেষ, বিবর্ণ প্রকৃতিতে সতেজতার ছোঁয়া। শীতের যে একটা ঝরা প্রকৃতি থাকে, সেটা থেকে বেরিয়ে এসে নতুন করে জীবনটাকে আবার শুরু করে। মনের দিক থেকে আনন্দ পাওয়া, এই বিষয়টা আমার কাছে বসন্ত মানে আমার কাছে এটা। এই যে রঙের একটা আনন্দ, সেটা হচ্ছে মনের ভিতরেও চলে আসে। নতুন করে আগমনী বার্তা মনে করিয়ে দেয় ভাঙনের পর সবকিছু নতুন করে গড়ার কথা। বসন্ত আমাদের চারপাশে সেই সব ফুল ফোটাবে, যে ফুল আমাদের চেতনাকে স্নিগ্ধ করবে, মনকে আলোকিত করবে, মানব জীবনের সত্য বসন্ত আমাদের কাছে প্রচারিত করবে। বসন্তেই শুরু হয়েছিল মুক্তিযুদ্ধ আর ভাষা আন্দোলন। এই ফাগুনেই আসে ভালোবাসা দিবস। ঋতুরাজ বসন্ত তাই প্রেম, আনন্দ, ভালোবাসা, প্রতিবাদ আর তারুণ্যের প্রতীক। ফাগুনের আগুন রঙে ঢেকে যাক সব কালিমা, জরাগ্রস্ত পৃথিবীতে জাগুক নতুন প্রাণ, প্রতিটি হৃদয় গাক বসন্তের জয়গান। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। ফাগুনের আগুন লেগেছে দেশের সবচেয়ে বড় শিমুল বাগানে। বসন্তে ফুটন্ত শিমুলের রক্তিম আভায় মুগ্ধ পর্যটকরা। প্রতিদিনই প্রকৃতি প্রেমীদের পদভারে মুখর থাকে সুনামগঞ্জের জাদুকাটা নদীর তীরে এই শিমুল বাগান। স্থানীয়রা বলছেন, যোগাযোগ ব্যবস্থা সহজ হলে পর্যটক সমাগম আরও বাড়বে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ওপারে ভারতের মেঘালয়, মাঝে মায়ার নদী জাদুকাটা, আর এপারে ফুটন্ত শিমুলের রক্তিম আভা। চারিদিকে শুধুই রঙের ঝলকানি। ফাগুন হাওয়ায় যেন আগুন লেগেছে আকাশে, যা দেখে মুগ্ধ হবেন যে কেউ। প্রতি বছরের মতো এবারও টকটকে লাল শিমুল ফুটেছে সুনামগঞ্জের জাদুকাটা নদীর পাড়ের শিমুল বাগানে। দেশের সবচেয়ে বড় এই শিমুল বাগান ছেয়ে গেছে ফুলে ফুলে। প্রতিদিনই শত শত পর্যটক ছুটে আসছেন এখানে। যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি সুন্দর। একপাশে পাহাড়, নদী, তারপরে শিমুল বাগান, সব মিলিয়ে প্রাকৃতিক পরিবেশ ভালোই লাগতেছে। স্থানীয়রা বলছেন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে আরো বাড়বে পর্যটক সমাগম।
এখানে এসে অনেক ভালো লাগছে। শিমুল ফুল বলতে গেলে লাগবে আমার ফার্স্ট দেখা, তো এই এক্সপিরিয়েন্সটা অনেক ভালো ছিল। সারি সারি গাছগুলো দেখতেও খুব সুন্দর, বৈজ্ঞানিকভাবে লাগানো। সুনামগঞ্জের তাহিরপুরের উত্তর বড়দিন ইউনিয়নের মানিগাঁও গ্রামে প্রায় 100 বিঘা জমি জুড়ে গড়ে তোলা হয়েছে বিশাল এই শিমুল বাগান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বসন্তর ভালোবাসা দিবস একই দিনে হওয়ায় চাহিদা বেড়েছে ফুলের। দিবসটিকে ঘিরে প্রিয়জনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর ইচ্ছে পোষণ করেন প্রত্যেকেই। আর এই সুযোগে ফুলের দামে লেগেছে উৎসবের আগুন। রাজধানীর শাহবাগের ফুলের বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ফুল। ক্রেতারা জানান, আগে 100 গোলাপ কেনা যেত 700 থেকে 800 টাকায়, এখন সেই ফুল বিক্রি হচ্ছে 4 থেকে 6,000 টাকায়। তবে ব্যবসায়ীদের দাবি, আমদানি কম থাকায় এই বাড়তি দাম। এদিকে ফুলের দাম নিয়ে গতরাতে পাইকারি ও খুচরা বিক্রেতাদের মাঝে কথা কাটাকাটি হয়েছে, এক পর্যায়ে যা গড়ায় হাতাহাতিতে। কিনছিলাম এই ফুল ছিল 1200 টাকা বা 1000 টাকা, এখন 3000 4000 টাকা চাইতেছে। যে দামে নিচ্ছি ওই দামে আমরা যদি বিক্রি করতে পারি পারো, আর না হলে লস। ফুলের বাজারের খবর জানাতে যশোর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, যশোরে ফুলের বেচাকেনা কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ আপনাকে। খেতে খেতে যে রং বেরঙের ফুল এখন শোভা পাচ্ছে দোকানে দোকানে। আপনি জানেন যে বিশ্ব ভালোবাসা দিবস এবং বসন্ত বড় উৎসবকে কেন্দ্র করে এই ফুলের রাজধানী খ্যাত যশোরে আমরা দেখেছি যে ফুল বিক্রি কিনে তুঙ্গে উঠেছিল। গতকাল থেকে আজকে আমরা দেখছি খুচরা বাজারে মানুষের পদচারণা রয়েছে, যারা ফুল কিনতে আসছে তাদের সাথে একটু কথা বলবো। আপনি এখানে কি কি ফুল কিনতে আসছেন? আমি গোলাপ নিতে এসেছি, জারবারা, তারপরে হচ্ছে রজনী, আজকে পহেলা ফাল্গুন, সাথে আবার ভ্যালেন্টাইন্স ডে, এই জন্য আমার বাচ্চাদের, আমার বউকে আমি এগুলো গিফট করব নিয়ে যাই। ধন্যবাদ আপনাকে। যারা ফুল বিক্রি করছেন তাদের সাথে একটু কথা বলতেছে। আজকে কি কি দামে ফুল বিক্রি হচ্ছে, বিশেষ করে ভালোবাসার ফুল গোলাপ, এই গোলাপটি কি দামে বিক্রি হচ্ছে? গোলাপটার দাম প্রত্যেকবারের থেকে এবারও সে একই দামই আছে, 30 টাকা, 20 টাকা, 50 টাকা পর্যন্ত সর্বোচ্চ গোলাপ আছে। গোলাপটাই বেশি চলে ভালোবাসা দিবসে। আর জারবারা ফুল বসন্তের জন্য ব্যান চলছে মাথার, ওইগুলো 100 টাকা 150 টাকা করে যাচ্ছে। জিপসি আছে, রজনীগন্ধা আছে, বিভিন্ন রকমের ফুল তো এখানে আছে অনেক। গত 2 বছর তো করোনা কাল ছিল, বেচা কিনা হয়নি। এবছর কি একটু বেশি হচ্ছে কি বেচা কিনা? করোনা না থাকলে তো অবশ্যই বেচা কিনা ভালো হয়, আগের থেকে এখন অনেক বেটার বেচা কিনা হচ্ছে। করোনা না থাকলেই সবচেয়ে বেটার বেচা কিনা। করোনার জন্য তো আগের বার বেচা কিনা একদম হয়নি বললে চলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন যে ফুল বেচা কেনা আগের থেকে বেড়েছে, অর্থাৎ গত 2 বছর করোনা কালের জন্য তাদের ফুল বেচা কেনা কিছুটা হলেও ভাটা পড়েছিল। এবছর ফুলের বেচা কেনা ভালো এবং দামও ভালো। তো সব মিলেই ছিল যশোর থেকে আমার কাছে সর্বশেষ ফিরত আপনার কাছে। রিপন, আপনাকে ধন্যবাদ। দর্শক, যশোর থেকে ফুল বেচা কেনার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রিপন হাসান। সুন্দরবন দিবস আজ। বিশ্বের সবচেয়ে বড় এই ম্যানগ্রোভ বনে গেল 2.5 দশকে 25% কমেছে ঘন বনের পরিমাণ। প্রধান সুন্দরী গাছ কমেছে প্রায় 53,000 হেক্টর বনভূমিতে। পশুর নদীতে তেলবাহী জাহাজ চলাচলে হুমকিতে ফেলেছে সুন্দরবনের জলজ প্রাণীদের অভয় আশ্রম। সুন্দরবনকে বাঁচাতে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। আরিফিন শাকিলের প্রতিবেদন। বরাবরই উপকূলের মানুষের জন্য বুক চিতিয়ে লড়াই করার নাম সুন্দরবন। দুর্যোগ দুঃসময় উপকূলবাসীর আশ্রয়ে সুন্দরবন, অথচ 2 দশক ধরে সুন্দরবন হারিয়েছে শক্তি, উজাড় হয়েছে হাজারের বেশি বনভূমি। কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, বনের প্রতি অতি নির্ভরতা আর কিছু মানুষের নির্বিচার কর্মকাণ্ডে বিপন্ন হচ্ছে সুন্দরবন। হুমকিতে পড়েছে সুন্দরবনের প্রাণীকুলের অভয় আশ্রম। সাধারণভাবে যে সুন্দরবনের ভেতরে যে কর্মকাণ্ড যেটা করা উচিত না, গাছ কেটে ফেলা বা এর জীববৈচিত্র্যের উপরে কৃত্রিম ভাবে আঘাত আনা, সেটাও বন্ধ করতে হবে। এগুলা মানুষ সৃষ্ট। সুন্দরবনের ভিতরে গভর্নেন্সের অসুবিধা আছে, যে কারণে পোচিং হয়, বন্যপ্রাণী হারিয়ে যায়, হত্যা হয়, পাচার হয়, বনজ সম্পদ লুটপাট হয়। বন বিভাগের তথ্য অনুযায়ী সুন্দরবনে রয়েছে 375 প্রজাতির বন্যপ্রাণী, তার মধ্যে 8 প্রজাতির উভচর প্রাণী, 315 প্রজাতির পাখি, 42 প্রজাতির স্তন্যপ্রায়ী প্রাণী, 40 প্রজাতির চিংড়ি মাছ। বিশাল এই প্রাকৃতিক সম্পদ বাঁচাতে সরকারকে সুন্দরবন ঘিরে পরিবেশ বান্ধব মাস্টার প্ল্যান করার আহ্বান বিশেষজ্ঞদের। সুন্দরবনের প্রয়োজনীয়তা সম্পর্কে সঠিকভাবে অনুধাবন করে সেই মাইন্ডসেটটা পরিবর্তন করে নির্মোহভাবে কিছু শর্ট টার্ম, মধ্য টার্ম এবং লং টার্ম
কার্যকর ব্যবস্থা গ্রহণ করা, যেটা সমন্বিত হবে, সায়েন্স বেসড হবে। রেলবাহী জাহাজ যে যাতায়াত করে সেগুলো বন্ধ করতে হবে। আমাদের দেখতে হবে যে স্যালিনিটি যেটা বেড়ে সুন্দরবনের যে ক্ষতিটা হচ্ছে, এটা ক্রমাগত ভাবে বাড়ছে, সেটা যাতে না বাড়ে সে ব্যবস্থা করতে হবে। সুন্দরবনে বন বিভাগের কর্মকর্তা জানান, সুন্দরবন রক্ষায় 157 কোটি 87 লাখ টাকার প্রকল্পের কাজ হাতে নিয়েছেন তারা। লং টার্ম মনিটরিং হবে, যেটা নাকি প্রকল্পে 5 বছর, তো 5 বছর পরেও এটা কন্টিনিউ করবে আমাদের রেভিনিউ বাজেট থেকে। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। এদিকে নিয়ন্ত্রণহীন নৌযান চলাচলে ঐতিহ্যের সুন্দরবনে দিন দিনই বাড়ছে পরিবেশগত ঝুঁকি। এছাড়া চোরা শিকারীদের কারণে অস্তিত্ব সংকটে বিশ্বের সবচেয়ে বড় এই ম্যানগ্রোভ বন। বিশেষজ্ঞরা বলছেন, সুন্দরবনের প্রাণ প্রকৃতি রক্ষায় সমন্বিত উদ্যোগের পাশাপাশি দরকার আরও বেশি গবেষণা। বন বিভাগ জানিয়েছে, বন্যপ্রাণী জরিপে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হচ্ছে শীঘ্রই। আর প্রাণ প্রকৃতি রক্ষায় নির্মিত হবে কাঁটাতারের বেড়াও। খুলনার শামসুজ্জামান শাহিন ও বাগেরহাট শেখ আহসানুল করিমের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন নাহিদ জিহান। বিশ্বের বৃহৎ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন। রাত দিন 24 ঘন্টায় 6 বার রূপ বদলায় এখানকার প্রকৃতি। এখানেই আবাস জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের। সুন্দরী, গজার, শাল, কেওড়া আর গোলপাতা বৃক্ষের ছায়ায় ঘেরা এই বনভূমির আছে পর্যটনের বিশাল সম্ভাবনা। কিন্তু বনের ভেতর নিয়ন্ত্রণহীন নৌযান চলাচলে দূষিত হচ্ছে পরিবেশ, সাথে অতিরিক্ত সম্পদ আহরণে হুমকিতে এখানকার জীববৈচিত্র্য। আছে চোরা শিকারী ও কাঠ পাচারকারী চক্রের দৌরাত্ম্য। সুন্দরবনকে রক্ষা করতে হলে সুন্দরবনের উপর চাপ কমাতে হবে। বাঘ হরিণের যে পরিসংখ্যানটা দেওয়া হয় সেইটা একটা অ্যাকুরেট মনে হয় না। সুন্দরবনের প্রাণ প্রকৃতি রক্ষায় সমন্বিত উদ্যোগের পাশাপাশি দরকার আরো বেশি গবেষণা। সুন্দরবন সংলগ্ন যে লোকালয় আছে সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে হবে, নিরাপত্তা চৌকি বৃদ্ধি করতে হবে, তাহলে অবৈধ অনুপ্রবেশ বন্ধ হবে। এখানে একটি বড় ধরনের প্রজেক্ট দরকার অ্যাকচুয়ালি, যে সম্পদ কোনটা কি পরিমাণ রয়েছে এবং কোনটাকে আহরণ করা উচিত, কি সাইকেলে আহরণ করা উচিত। ঠিক যেভাবে ম্যানেজমেন্ট প্রেসক্রিপশনগুলো দেওয়া হয়েছে ঠিক সেভাবে হয়তোবা ফিল্ডে সেভাবে মেইনটেইন করা সম্ভব হচ্ছে না। সংকট থাকলেও আশার কথা বলছে বন বিভাগ। তারা জানায়, বন্যপ্রাণী জরিপে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হচ্ছে শিগগিরই। আর প্রাণ প্রকৃতি রক্ষায় নির্মিত হবে কাঁটাতারের বেড়াও। এখন আমাদের সুন্দরবনে একটা নতুন প্রকল্প পাস হচ্ছে, সুরক্ষা প্রকল্প। সেই সুরক্ষা প্রকল্প এইসব প্রাণী জরিপের একটা সংস্থান আছে এবং আমরা সেই প্রকল্পের আওতায় এগুলা আগামীতে প্রকল্প পাস হয়ে গেছে এবং প্রকল্প কাজ শুরু হয়ে গেছে। বিশ্ব ঐতিহ্যের সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন 6017 বর্গ কিলোমিটার। নাহিদ জিহান, নিউজ 24। প্রস্তাবিত সব নাম আজ বিকেল 5টার পরে প্রকাশ করবে সার্চ কমিটি। মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে থাকবে নামের তালিকা। এদিকে নির্বাচন কমিশন গঠনে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে নাম আহ্বানে বিশিষ্টজনদের পরামর্শে সাড়া দিয়ে কমিটি সময় বাড়ানো হয়েছে বলে বিকেল 5টা পর্যন্ত। জয়দেব দাসের প্রতিবেদন। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে তৃতীয় দফায় রবিবার বিকেলে বৈঠকে বসে সার্চ কমিটি। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে বৈঠকের সূচনা বক্তব্যে জানানো হয়, কমিটির হাতে আসা নামগুলো প্রকাশ করা হবে। তারা যদি দিতে চান আগামীকাল দিন 5টা পর্যন্ত তাদের জন্য বৈঠক শেষে বিশিষ্টজনরা জানান, রবিবার বৈঠকে অংশ নেওয়া 18 জনের প্রায় সবাই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষদের নিয়ে ইসি গঠনের বিষয়ে অভিন্ন মত দিয়েছেন। তারা এমন একজন মানুষকে নিয়োগ দিবেন যারা নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকবেন, যারা সাহসী হবেন, যারা এই ধরনের সিদ্ধান্ত নিতে পারবেন, যারা ভয় পাবেন না, তারা কোনো দলীয় চাপের মুখে কখনো নথি স্বীকার করবেন না সেই ধরনের একটা করার জন্য। সুষ্ঠু নির্বাচনের অনেক অংশীদার আছে, রাজনৈতিক দল আছে, প্রশাসন আছে, স্থানীয় যেখানে নির্বাচন হয় তারা আছেন, নির্বাচন কমিশন সেটা পরিচালনা করতে পারে। কিন্তু সবকিছু নির্বাচন কমিশনের উপরে চাপিয়ে দিলে সেটা হবে না। দক্ষতা তো থাকতেই হবে এবং সততা, যা বলছি আমরা, মূল্যবোধ সব থাকতে হবে, কিন্তু মুক্তিযুদ্ধের যে আদর্শ তা দিয়ে তাকে বিচার করতে হবে, সেটা হচ্ছে সর্বোচ্চ। দলীয় চাপের নথি স্বীকার করবে না এমন সাহসী, সৎ ও গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে ইসি গঠনের পরামর্শ দিয়েছেন কয়েকজন।
স্বচ্ছতা এবং ওই যে সুনাম সম্পন্ন ব্যক্তি, এবং এগুলো মানদণ্ড চিহ্নিত করতে হবে, এগুলো মানদণ্ড চিহ্নিত করে এগুলো জানাইতে হবে, তাহলে আস্থার সংকট থাকবে। দল যদি নাম দিয়ে থাকে, তিনি যত ভালো ব্যক্তি হন না কেন, তিনি অত্যন্ত সাহসী ব্যক্তি হতে পারেন, ভালো ব্যক্তি হতে পারেন, হয়তো তার চেয়ে সৎ ব্যক্তি কেউ নেই, কিন্তু তার উপরে ওই দলের লেভেল পড়ে যাবে, যেটা আমরা গত নির্বাচন কমিশনে দেখেছি। কমিটি আগামী মঙ্গলবার বিকেল 4:30টায় ফের বৈঠকে বসবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এখানে 4:30টার সময় মিটিং, তারপরে বাকি সব ঠিক করা হবে। জয়দেব দাস, নিউজ 24, ঢাকা। আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশি রাষ্ট্রের তৎপরতায় চিন্তিত নয় আওয়ামী লীগ। দলটির শীর্ষ কয়েক নেতা বলছেন, শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেওয়া ছাড়া উপায় থাকবে না বিএনপির। তাই দলটিকে মানুষের কাছে যাওয়ার পরামর্শ ক্ষমতাসীন দলের নেতাদের। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন গঠন নিয়ে সরব রাজনীতির মাঠ। রাষ্ট্রপতির সাথে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শেষে চলতি মাসের 5 তারিখ 6 সদস্যের সার্চ কমিটি গঠন করে রাষ্ট্রপতি। এরই মধ্যে সার্চ কমিটি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কাছে নাম সংগ্রহ করেছে। রাষ্ট্রপতির সাথে সংলাপ থেকে শুরু করে সার্চ কমিটির কাছে নাম দেওয়া কোথাও অংশ নেয়নি বিএনপি। এক জায়গায় চাকরি করলে তাহলে কি জাতীয় নির্বাচন নিয়ে আগ্রহ নেই বিএনপির? যদিও আওয়ামী লীগের নীতি নির্ধারকরা বলছেন, বিএনপির অংশ নেওয়া না নেওয়া নিয়ে কোনো মাথা ব্যথা নেই তাদের। আমেরিকানরা এই কথা মনে করে না, বিএনপির লোকেরা এই সমস্ত কথা মনে করে। আই এম শিওর আমেরিকার কোনো সংস্থা মনে করে না যে তারা বিএনপিকে বাংলাদেশের ক্ষমতায় বসিয়ে দেবে, কারণ তারা জানে বিএনপির কি ধরনের কাজ করে। বিএনপি যে একেবারেই কোনোভাবে গণতান্ত্রিক দল নয়। সরকার যে চাপে চাই তো বিএনপি তো পুলকিত হওয়া উচিত, খুশি হওয়া উচিত। ওরা খুশিতে নাচতে পারে, কোনো অসুবিধা নেই। তো সরকারের কাজ সরকারই করে যাবে। আমরা আমাদের যেটা কাজ, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, ভাগ্য উন্নয়নের জন্য, দেশের অর্থনীতি উন্নয়নের জন্য যে কর্মযজ্ঞ চলছে, সেই কাজ অব্যাহত আছে। সম্প্রতি পরাশক্তিদের কেউ কেউ এই সরকারের সাথে নেই প্রকাশ্যে এমন মন্তব্য করে রাজনীতিতে নতুন মাত্রা দেওয়ার চেষ্টা করছে বিএনপি। তবে শাসক দল মনে করে বিএনপির চাইতে বাইরের দেশের সাথে সরকারের সম্পর্কই ভালো। তবে আমি এখনো মনে করি বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে, কারণ জনগণের চাপ, তার দলের নেতাকর্মীর চাপ তাদের উপরে থাকবে, এবং যে কারণে তারা নির্বাচন করবে। এখন তারা বিএনপির এই সমস্ত কথা দেশের মানুষ জানে। বিএনপি এই নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে নাম দিয়ে অংশ নিবে কি না নেবে সেটা তাদের ব্যাপার। যদি তারা এই নির্বাচন কমিশন গঠনে তারা যদি সহায়তা না করে, এটা তাদের রাজনৈতিক দায়িত্বহীনতার পরিচয় বহন করবে। প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনা নির্দেশে নির্বাচনী ইশতেহার তৈরির কাজ শুরু করেছে 1 দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ। 96-এ কিন্তু তারা সুন্দরভাবে ক্ষমতা। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। হাইকোর্টের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কেউ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে বসতে পারবে না বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। এ নিয়ে আগামীকাল শুনানি হবে হাইকোর্টে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের 6 বিচারপতির বেঞ্চ আজ আদেশ দেন। গত 28 জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের প্রাথমিক ফলে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করা হয়। তবে তার বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনা সহ নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ আনলে 5 ফেব্রুয়ারি সেই প্রেক্ষিতে আপিল বোর্ড জায়েদের প্রার্থিতা বাতিল করে। এরপর আদালতের দ্বারস্থ হন তিনি। আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। এরপর আপিল করেন নিপুণ। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে স্বৈরাচার প্রতিরোধ দিবস আজ। 1982 সালে তৎকালীন সামরিক শাসক হুসাইন মোহাম্মদ এরশাদের শিক্ষামন্ত্রী ডক্টর মজিদ খানের ঘোষিত শিক্ষানীতির বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। এরই ধারাবাহিকতা 1983 সালের 14 ফেব্রুয়ারি ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বানে প্রতিবাদ ও বাংলাদেশ সচিবালয়ে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি নেন শিক্ষার্থীরা। সেই কর্মসূচিতে পুলিশ গুলি করলে ঘটে হতাহতের ঘটনা। জাফর, জয়নাল, দীপালি সহ মারা যান অন্তত 10 জন। ছাত্র সমাজের দাবি ছিল একটি অবৈতনিক বৈষম্যহীন শিক্ষানীতি। অমর 21 উপলক্ষে এবার আমাদের বিশেষ আয়োজন ভাষার মাস, আষাঢ় মাস। বাংলা ভাষা শুধু একটি ভাষা নয়, রক্তের বিনিময়ে পাওয়া এই ভাষা বাঙালির অহংকার। তবে সময়ের সাথে বিভিন্ন কারণে পরিবর্তিত হচ্ছে বাংলা ভাষা, যুক্ত হচ্ছে ভিনদেশি নতুন নতুন শব্দ। এমনকি অন্য ভাষার কার্টুন ও সিরিয়ালগুলো প্রভাব ফেলছে শিশুর ভাষা শিক্ষায়। বিস্তারিত রিফাত তাসনুভার রিপোর্টে।
ভাষা একটি নদীর মতো, বহু জিনিস গ্রহণ বর্জনের মধ্য দিয়ে ভাষা প্রবাহিত হয়। মানুষ নিজের প্রয়োজনে বিভিন্ন সময়ে ভাষার পরিবর্তন ঘটায়। হাজার বছরের পুরনো বাংলা ভাষায়ও সময়ের বিবর্তনে এসেছে অনেক পরিবর্তন। প্রযুক্তি, সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমের প্রভাব পড়ছে বাংলা ভাষার উপর। যোগ হচ্ছে নতুন শব্দ। কী ধরনের পরিবর্তন এসেছে বাংলা ভাষায়? গেমসগুলো বা বিভিন্ন ধরনের খেলাধুলা বা ভিডিওগুলো দেখে, ফলে বাচ্চারা বাংলা ছাড়াও বিভিন্ন ভাষা প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে। কিন্তু এতে কিন্তু আমাদেরই ক্ষতি হচ্ছে। কথা বলার সময় চেষ্টা করব বাংলা ভাষাটাকে যাতে সুন্দর করে ব্যবহারটা করতে পারি। অনেক অভিভাবক শিশুদের ইংরেজি শিক্ষার উপর বেশি জোর দিচ্ছেন। বিশেষ করে দেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোয় বাংলা ভাষার চর্চা প্রায় নেই বললেই চলে। অবসরে শিশুরা দেখছে বিভিন্ন ভাষার কার্টুন, আয়ত্ত করছে ভিনদেশি ভাষা। সব ক্ষেত্রে আমাদের দাপ্তরিক থেকে প্রশাসনিক থেকে শিক্ষা ক্ষেত্রে সব ক্ষেত্রে আমাদের এই ভাষাটাকে গুরুত্ব দেওয়া উচিত। কিন্তু আমরা দেখছি যে এটা হচ্ছে ধীরে ধীরে এটা হচ্ছে বিকৃত হয়ে যাচ্ছে। ভিন্ন ভাষা জানা বা শেখা খারাপ কিছু নয়, তবে ভিন্ন ভাষার এই কার্টুনগুলো শিশুদের উপর নেতিবাচক প্রভাব ফেলছে কিনা তা খতিয়ে দেখা দরকার। আমি সব ভাষা পারি। হিন্দি সব পারো? কেন পারো? না, আমি হিন্দি মুভি আর সিরিয়াল অনেক দেখি। প্রমিত বাংলা ভাষার বানান ও উচ্চারণ সুনির্দিষ্ট, তাই বাংলা ভাষা যেন বিকৃত বা মিশ্রিত না হয় সেদিকে লক্ষ্য দিতে বলছেন বিশেষজ্ঞরা। করছি না নাকি পারছি না, এটা যখন আলাদা হবে তখন হয়তো স্পেসিফিক সমস্যা ধরে আমরা সমাধান করব, তাহলেই বাংলা সুন্দরভাবে এগিয়ে যাবে। ভাষার মাসে ভাষা নিয়ে কথা হবে, এটাই স্বাভাবিক। তবে নতুন প্রজন্মের কাছে সেই ভাষা যেন কঠিন ও অপ্রয়োজনীয় হয়ে না ওঠে সেদিকে লক্ষ্য রাখতে বলছেন সংশ্লিষ্টরা। রিফাত তাসনুভা, নিউজ 24, ঢাকা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। বৈশ্বিক সরবরাহ চেইন সংকটে চতুর্থ প্রান্তিকে বিক্রি ও মুনাফা কিছুটা কমেছে চীনা মালিকানাধীন ভলভোর। চীনা কোম্পানি গিলি মালিকানাধীন ভলভো জানায় 2021 সালের দ্বিতীয়ার্ধে সেমিকন্ডাক্টর সংকট তীব্র হয়েছে। অত্যাধুনিক গাড়ির গুরুত্বপূর্ণ উপকরণ হিসেবে দাঁড়িয়েছে সেমিকন্ডাক্টর। বিলাসবহুল গাড়ি নির্মাতা কোম্পানিটি জানায় প্রথমার্ধে 2 অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করেছে তারা, কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়া সহ অন্যান্য সেমিকন্ডাক্টর নির্মাণ কেন্দ্রে কোভিড সংক্রান্ত শাটডাউনে দ্বিতীয়ার্ধে তা কিছুটা স্তীমিত হয়ে যায়। তবে বছর ভিত্তিক হিসেবে দেখা গেছে গেল বছর ভলভোর মোট আয় 7% বেড়ে দাঁড়িয়েছে 28,200 কোটি ক্রোনা। ভারতের উত্তরপ্রদেশ বিধানসভায় দ্বিতীয় দফায় ভোট গ্রহণ চলছে। ভোট গ্রহণ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। উত্তরপ্রদেশ ছাড়াও এক দফায় ভোট হচ্ছে গোয়া এবং উত্তরাখণ্ডে। এবারের বিধানসভার পর্বে সবার নজর এখন উত্তরপ্রদেশের বিধানসভা ভোট যুদ্ধের দিকে, যেখানে 55টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 586 জন প্রার্থী। প্রায় 17,000 ভোট কেন্দ্রে ভোট দিতে চলেছেন 2 কোটিরও বেশি ভোটার। এর আগে 2017 সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার 55টি বিধানসভা আসনের মধ্যে 40টি আসনে জিতেছিল বিজেপি। ভোট ঘিরে কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়াও সোশ্যাল মিডিয়ার দিকেও আলাদা করে নজরদারি রাখছে পুলিশ প্রশাসন। এরই মাঝে আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটারদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। ভারতে 10 ফেব্রুয়ারি শুরু হওয়া বিধানসভা ভোটে সবার নজর এখন উত্তরপ্রদেশের দিকে, কারণ এই নির্বাচনকে ক্ষমতাসীন বিজেপির জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। 2024 সালের সাধারণ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য এটিকে জনপ্রিয়তা যাচাইয়ের পরীক্ষা বলছেন অনেকে। আসমাতুলির ডেস্ক রিপোর্ট। যে দল উত্তরপ্রদেশে জয়ী হয় তারাই দেশ শাসন করে, এমন কথা ভারতে প্রচলিত। আকার ও সংখ্যার কারণে উত্তরপ্রদেশকে দেশটির গুরুত্বপূর্ণ একটি নির্বাচনী যুদ্ধক্ষেত্র বলে ধরা হয়। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্যটির জনসংখ্যা 24 কোটি। ভারতীয় পার্লামেন্টে সর্বাধিক সংখ্যক এমপি আসেন এই রাজ্য থেকেই। ক্ষমতাসীন বিজেপির জন্য উত্তরপ্রদেশ সবসময় বিশেষ কিছু, এর প্রমাণও মিলেছে বারবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাট রাজ্যের বাসিন্দা হলেও 2014 সালে লোকসভা নির্বাচনে যখন প্রথম প্রার্থী হয়েছিলেন তখন উত্তরপ্রদেশের বারাণসী আসনকেই বেছে নিয়েছিলেন। 2019-এর লোকসভা নির্বাচনেও মোদী এই আসন থেকে পুনরায় নির্বাচিত হয়েছিলেন। 2014 লোকসভা নির্বাচনে মোদীর দল 71টি আসন আর 19-এর নির্বাচনে পেয়েছিল 62টি আসন।
তবে এই বছর নির্বাচনের জয় বিজেপির জন্য সহজ হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কৃষক আন্দোলনের অন্যতম কেন্দ্রভূমি এই আসনগুলোতে ভোটারদের আস্থা অর্জন বিজেপির জন্য বেশ কঠিন বলে মনে করা হচ্ছে। ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনেও সমস্ত রাজ্যে বিজেপির ইতিবাচক ঢেউ রয়েছে। আমি আশাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হবে। इन सभी 5 राज्यों की जनता देगी। ये चुनाव उत्तर प्रदेश के नौजवानों के भविष्य से এই নির্বাচন জাতীয় নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ। আমাদের সরকার ভালো কাজ করছে, এই ধারা অব্যাহত রাখা জরুরি। घर की सुरक्षा से लेकर राष्ट्र की सुरक्षा तक। তবু হাল ছাড়তে নারাজ ক্ষমতাসীনরা। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পক্ষে প্রচারণায় বারবার উত্তরপ্রদেশে ছুটে গেছেন খোদ নরেন্দ্র মোদী। সাম্প্রতিক মাসগুলিতেও রাজ্যটি সফরে গিয়ে বিজেপিকে আরেকবার সেবা করার সুযোগ দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আসমাতুলি, নিউজ 24। সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে 48 ঘন্টার মধ্যে রাশিয়া এবং ইউরোপীয় নিরাপত্তা গ্রুপের গুরুত্বপূর্ণ সদস্যদের সঙ্গে বৈঠকের আহ্বান জানিয়েছে ইউক্রেন। কিয়েভ পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, সীমান্তে সেনা সমাবেশের ব্যাখ্যার জন্য আনুষ্ঠানিক অনুরোধ উপেক্ষা করেছে রাশিয়া। তিনি বলেন, রাশিয়ার পরিকল্পনার স্বচ্ছতার জন্য পরবর্তী পদক্ষেপ হিসেবে 48 ঘন্টার মধ্যে বৈঠকের অনুরোধ জানানো হয়েছে। কয়েকটি পশ্চিমা দেশ সতর্ক করে দিয়ে বলেছে রাশিয়া আগ্রাসন চালানোর পরিকল্পনা করছে। এরই মাঝে 12টিরও বেশি দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে। যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ দূতাবাস কর্মীদেরও সরিয়ে নিয়েছে। আজ থেকে শুরু হচ্ছে বিপিএল এর প্লে অফের খেলা। এলিমিনেটর রাউন্ডের প্রথম ম্যাচে টিকে থাকার লড়াই দুপুর 12:30টায় মুখোমুখি হবে খুলনা ও চট্টগ্রাম। অন্যদিকে প্রথম কোয়ালিফায়ারে সন্ধ্যায় লড়বে বরিশাল ও কুমিল্লা। এই ম্যাচের জয়ী দল সরাসরি খেলবে ফাইনালে, আর অপরাজিত দল খেলবে প্রথম কোয়ালিফায়ারে জয়ী দলের সঙ্গে। এদিকে প্লে অফ ও ফাইনাল ম্যাচে গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ পাবেন 1004 দর্শক। বিস্তারিত ইমরান হোসেনের রিপোর্টে। বিপিএলে গ্রুপ পর্বের খেলা শেষ, এখন সেরা 4-এর লড়াই। সোমবার সরাসরি ফাইনালে ওঠার লক্ষ্যে প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লার প্রতিপক্ষ বরিশাল। বিপিএলে চলমান আসরে দারুণ ছন্দে কুমিল্লা। এক ম্যাচ কম খেলেই সবার আগে ফাইনাল নিশ্চিত করতে চায় স্টিভ ডোর্সের শিষ্যরা। প্রথমত আমরা সবাই জানি টুর্নামেন্টের এই পর্যায়ে পৌঁছে যাওয়ার পর কাল আমাদের জেতাটা খুব গুরুত্বপূর্ণ। একটি ম্যাচ কম খেলায় কাজটা কঠিন হবে আমাদের জন্য। আমরা জানি ওরা ভালো দল, অন্য সবার মতো আমরা ওদের সঙ্গে খেলেছি, ওদের শক্তির জায়গা জানি। তবে আমরাও খুব ভালো খেলছি, খুব কঠিন এবং চ্যালেঞ্জিং একটি ম্যাচের অপেক্ষায় আছি আমরা। এদিকে চলমান বিপিএলে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে সাকিবের বরিশাল। ব্যাটিং বোলিং এর সমন্বয়ে ফাইনালেও প্রথম দল হিসেবে যেতে চায় তারা। কুমিল্লা অনেক শক্তিশালী টিম, কারণ ওদের সব সাইডটা স্ট্রং, বোলিং ব্যাটিং স্ট্রং। আমরা ভালো টিম, দুই টিমে আমরা কিন্তু সমান পয়েন্ট নিয়ে আসছি। তো আসলে এখানে ছোট বড় কেউই নাই, এখন নকআউট ম্যাচ। তো এখন মাঠে যে পারফর্ম করবে সেই আর কি জিতবে। অন্যদিকে প্লে অফ ও ফাইনাল ম্যাচে প্রাণ ফিরে পাচ্ছে হোম অফ ক্রিকেট। তবে এতটুকু শুনেই আনন্দে ভাসার উপায় নেই সমর্থকদের, কেননা যা খবর এসেছে বিসিবি থেকে তাতে সব সমর্থকরা গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ পাচ্ছে না। প্রতিদিন 3 থেকে 4000 দর্শক সুযোগ পাবেন খেলা দেখার। 3 থেকে 4000 দর্শক আমরা মাঠে বিপিএল খেলা দেখতে আসতে পারবে। তবে এখানে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জন্য টিকিটগুলো সেল করতে হচ্ছে না, টিকিট সেলিংয়ে যাচ্ছে না। এটা যেই ফ্র্যাঞ্চাইজিগুলো আছে যারা পার্টিসিপেট করছে বিপিএলে, তাদের সাথে আমাদের যত এখানে যারা এটার সাথে সম্পৃক্ত তাদের মাধ্যমে আমরা এই টিকিটগুলো দর্শকদের কাছে পৌঁছে দিব। কারা পাবেন এই টিকিট এ নিয়ে অবশ্য ভাবছে না বিসিবি। তবে এটা ঠিক, সব সমর্থক যে টিকিট পাচ্ছে না তা এক প্রকার নিশ্চিত। বন্ধ ছিল আমাদের সরকার। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। শক্তিশালী মালদ্বীপের বিপক্ষে 3-2 ব্যবধানে সিরিজ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ভলিবল দল। রোববার সন্ধ্যায় দেশে ফিরে হর্ষিত জাবিররা। এ সময় বিমানবন্দরে তাদের উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়। ভলিবল ফেডারেশনের কর্মকর্তা ও সাবেক খেলোয়াড়রা বিজয়ী বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছা সিক্ত করেন। এ সময় জাতীয় ভলিবল দলের অধিনায়ক হর্ষিত বিশ্বাস বলেন, প্রতিকূল কন্ডিশনে স্বাগতিক মালদ্বীপের মতো শক্তিশালী দলের বিপক্ষে সিরিজ জয়ে দলের আত্মবিশ্বাস বেড়েছে। আসন্ন এশিয়ান গেমস ও পরবর্তী এসএ গেমসে পদক জয়ের লক্ষ্য তাদের। এদিকে পরবর্তী আন্তর্জাতিক আসরগুলোতে ভালো ফলাফল পেতে দলকে নিয়মিত অনুশীলনে রাখার ঘোষণা দেন ফেডারেশন সভাপতি আতিকুল ইসলাম। অবশ্যই কন্টিনিউ টুর্নামেন্টগুলো চালু রাখতে হবে এবং খেলতে হবে। এই বাইরের দেশে খেলে আসছি আমরা মালদ্বীপ থেকে, এটা আমাদের কাছে শেষ না। সামনের দিকে আরো আমরা যাইতে চাই এবং ভলিবলকে একটা এশিয়ায় ভালো পর্যায়ে এবং এসএ গেমসে বিশেষ করে একটা পদক আমরা ফিরিয়ে আনতে চাই। আমরা এখন কিভাবে ভবিষ্যৎ পরিকল্পনা করে, যে হর্ষিত যেটা বললো, আমাদের এশিয়ান গেমস, আমাদের এসএ গেমসকে কিভাবে আমরা সামনে নিয়ে যেতে পারি, এটা অত্যন্ত চ্যালেঞ্জিং।
কিন্তু আমি মনে করি প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ। আর এই ছিল নিউজ24 সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।